যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আমাদের আজকে
1971 সালে যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে যে লড়াকু সৈনিকরা আমাদের মাঝে আছেন, বীর মুক্তিযোদ্ধা হিসেবে এখনো তারা আমাদের মাঝে আছেন। আজকে আমরা তাদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে জানি, এর শীর্ষক বিষয়ে আমরা আজকে তাদের কাছ থেকে অনেক দূরে ভাগে বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে জানবো। তার জন্য আজকে আমাদের ভিতরে আমন্ত্রিত যে সমস্ত অতিথি আছে তাদেরকে আমি ধারাবাহিকভাবে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আছেন মোহাম্মদ হুমায়ুন কবির বন্ধু, বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম। আমাদের মাঝে আছেন বাবু বীর মুক্তিযোদ্ধা বাবু রণজিৎ কুমার মন্ডল, তিনি আমাদের মাঝে আছেন বীর মুক্তিযোদ্ধা প্রণয় মন্ডল, তিনিও আমাদের মাঝে আছেন। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা মুক্তিযুদ্ধের বিষয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে জানি, এই বিষয়ে আমরা যাদের কাছ থেকে একান্ত সাক্ষাৎকার নেব এবং তারা মুক্তিযুদ্ধ দেখেছেন বা তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার জন্য আমাদের মাঝে হাজির হয়েছেন বাবু নিরাপদ সরকার গান্ধীগিরি। আজকের অনুষ্ঠানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে বরণ করে নেওয়ার দ্বারা প্রথমেই ব্যাস পড়িয়ে দিচ্ছেন আজকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হুমায়ুন কবির বন্ধুকে ব্যাসগঞ্জ নগর বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বাবু পরাচন্দ্র গাই, তাকে ব্যাস করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমাদের বীর মুক্তিযোদ্ধা বাবু রণজিৎ কুমারকে সরকারি এরপরে আমাদের বীর মুক্তিযোদ্ধা বাবু প্রণয় মন্ডলকে ব্যাস করছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরীরচর্চা বাবু দীনেশ চন্দ্র গাই, তিনি ব্যাস করছেন বাবু প্রণয় কুমার মন্ডলকে। আজকের অনুষ্ঠানের সভাপতি পক্ষে ব্যাসগঞ্জ নগর বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বাবু শ্যামল সরকার। এবারে আমাদের ফুলের তোলা দিয়ে বরণ করে নেওয়ার পালা। আসলে যাদের জন্য আমরা এই স্বাধীন একটি মানচিত্র পেয়েছি, যাদের জন্য পেয়েছি আমরা লাল সবুজের পতাকা, যাদেরকে নিয়ে আমাদের অহংকার।
সকল প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আজকে ৪৯ বছর পরে আমাকে এই কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি আমার পরিচয়টা প্রথম দিয়ে নেই। আমি গাজী হুমায়ুন কবির, ৬ নম্বর উত্তর বেলকাশি কাটমাস্টার এলাকায় আমার ১ নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি স্বাধীনতা যুদ্ধের পরে পয়লা মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচিত হয়ে সাংগঠনিক ইউনিট কমান্ডের দায়িত্বে অনেক বছর পালন করে আসছি। বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ড বিলুপ্ত, কমান্ডের দায়িত্ব পালন করছেন নির্বাহী অফিসার শ্যামল কুমার সাহা। তো শুরুতে আর একটু বলি, পয়লা কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সাক্ষাৎকারী অনুষ্ঠিত। ইসলামাবাদ ছোট ভাই সভাপতি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য মানুষ পড়ার কারিগর, আরো উপস্থিত আছেন বর্তমান সরকারের রাজনৈতিক দূরদর্শিতায় বর্তমান প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ 1971 ৭১ নভেম্বরের ঘটনাসমূহ আজকের প্রজন্মদের জানানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন প্রজন্ম থেকে প্রজন্ম, এটা অত্যন্ত সুন্দর সরকারকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে সকল শিক্ষকবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমার সাথে আমার সহযোগী মুক্তিযোদ্ধারা যারা আছেন এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ ৪৯ বছর পরে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা, যাকে আমি আমার মায়ের মতো করে ভালোবাসি, শ্রদ্ধা করি, তারই নেতৃত্বে প্রজন্ম থেকে প্রজন্মদের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যে প্রক্রিয়া, যে পদ্ধতি উনি গ্রহণ করেছেন, এটা যেন অবশ্যই অব্যাহত থাকে সে বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, মহান স্বাধীনতা পদাধিকার দিবস মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। আমিও 1971 সেই জাতির জনক বঙ্গবন্ধু, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারে হত্যা এবং জাতীয় নেতা সহ 1971 থেকে 25 মার্চের সেই কালরাত্রি থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত যে সমস্ত গণমানুষেরা, যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা, যে সমস্ত লক্ষ মা ভূমির ইজ্জত সম্ভব হারা মায়ের কাছ থেকে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত প্রজন্ম এবং শিক্ষা মহোদয়, 49 বছর বয়স
এই বর্তমান সরকার, আমার সরকার, আমাদের সরকার যে প্রক্রিয়া, যে পদ্ধতি চালু করেছেন, এটা অত্যন্ত সুন্দর। শুধুমাত্র সুন্দর নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যাধিক সুন্দর, যা বলে শেষ করা যায় না। এই প্রক্রিয়াকে ধরে রাখার জন্য আবার আমি সরকারের কাছে, সরকারকে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি। একটু পরে আমাকে নানা প্রশ্নে যথাযথ করা হবে। আমি সেজন্য মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়েছি। তো বয়স হয়ে গেছে, তো ছাত্ররা যারা আছো তোমরা কিন্তু সময় আমার দাদু, যেহেতু আমি দাদুর বয়স হয়ে গেছে, কি ঠিক কিনা? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। কারণ সরকার বলেছেন, ইন লাভ অফ দ্য কান্ট্রি ইজ এ ক্রাইম আর ক্রিমিনাল। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে সত্যি আমি। আর এখানে বলেছেন, চিপ লাভ অফ দ্য ম্যান ইজ এ ক্রাইম, আই এম এ ক্রিমিনাল। মানুষকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে সত্যি আমি মানুষকে ভালোবাসি। মানুষকে ভালোবাসাই হচ্ছে পেশা নেশা। কারণ আমার নেতা, জাতির জনক বঙ্গবন্ধু, তার কমল হৃদয় দিয়ে তিনি দেশের সকল মানুষকে ভালোবাসতেন। আর সেই ভালোবাসার সাথে তিনি 30 বছর যাবৎ নিজের জীবন যৌবনকে উৎসর্গ করে দেশের মানুষের কল্যাণে শেষ পর্যন্ত 15ই আগস্টের কালো রাত্রি বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর তিনি সমাধিতে চলে গেলেন। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আগামী দিনের ভবিষ্যতের প্রজন্ম হিসাবে নিজেদেরকে প্রস্তুত করে একজন রত্ন জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব এবং কার মতো দেবেন, আর কার মতো দেবেন, বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব গড়ে উঠুক এ কামনায় আমি কাজী হুমায়ুন কবির। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তিনি জাতির জনক ছিলেন। আপনি কি দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসককে? এটা দ্বিতীয় প্রশ্ন। তো 1972 সালে 22শে ফেব্রুয়ারি পাইকগাছা থানা আমাদের তখন আছে, এই থানায় উনি এসে ভাষণ উত্তর দেওয়ার জন্য এবার আমার দ্বিতীয় প্রশ্ন আপনি বসে বসে বলুন। প্রশ্ন বঙ্গবন্ধু তাই আমাদের খারাপ করে কিছু শুনে আমরা জ্ঞান করতেছে। আমার প্রথম প্রশ্ন, 29 বছর বয়সে আমি মুসলিম লীগের প্রতিষ্ঠাকালে বঙ্গবন্ধু দলটি যুগ্মের সাধারণ সম্পাদক নির্বাচিত হন 1949 সালে। 33 বছর বয়সে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন 1953 সালে। 34 বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পূর্ব পাকিস্তানের মন্ত্রী হন 1954 সালে। এত কম সময় নেতৃত্ব অবস্থানকে আমি কীভাবে মূল্যায়ন করি? সময়ে জাতি ধর্ম শেষে মানুষের মন জয় করতে পেরেছিলেন। তিনি একজন নির্ভীক ন্যায়পতি ছিলেন। তিনি দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন। দ্বিতীয় প্রশ্ন,
পাকিস্তানি সামরিক বাহিনী প্রেতাত্মা দোসর হিসাবে এদেশীয় দোসর ছিল রাজাকার আল বদর আল সান্ত্রা, যারা ওই সুন্দরী মহিলার, ওই সুন্দরী রমণীর বাড়ি চেনে না, তারা হাঁটি হাঁটি পাক করে এই রাজাকার আল বদরেরা পাকিস্তানি প্রেতাত্মাদের পা চাটা কুত্তাছে। এরা এই পাকিস্তানি প্রেতাত্মাদের সহযোগিতা নিয়ে বলছে हमारे घर में सुंदर आवाज होता है, अब चलेगा हमारे साथ, अब चलेगा हमारे। এভাবে পথ দেখিয়ে দেখিয়ে শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। এমনকি মায়ের করে নিজের সন্তানকে বসিয়ে দিয়ে ওরা ফায়ার করে গুলি করে নির্মমভাবে হত্যা করতেও দ্বিধা করেনি। আমি এমনও ঘটনার অবতারণা করেছি, জেনেছি যে পাক সামরিক কামদারা পিতাকে বেঁধে রেখে তার সুন্দর কন্যাকে তার সামনে ধর্ষণ করেছে। আমি এমনও ঘটনার অবতারণা করেছি যে ওই পাক বাহিনীর জান্তারা যারা তৎকালীন সময় বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে, এমনভাবে হত্যা করেছে যে অনেক মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধক্ষেত্রে ধরা পড়ে যারা পাক আর্মি হতে বন্ধ হয়েছিল, তৎকালীন সময়ে এমনও ঘটনার অবতারণা দেখা গেছে। এরকম পাকা ঘরে যেখানে তারা ডিফেন্সের মধ্যে থাকত, সেই ঘরের মধ্যে নিয়ে, সেই বারান্দা এবং ঘরের মধ্যে নিয়ে মুক্তিযোদ্ধা দুটো হাত প্রসারিত করে ওই হাতে তাদের শক্তিবান লোহা ঢুকাইছে, ব্রেক ঢুকাইছে, ব্রেক ঢুকিয়ে টনটন করে করেছে। আর তাকে জিজ্ঞেস করছে कोई मुक्ति है, इधर से मुक्ति नहीं मिलता है। ये भाषा पाक जनता सामरिक बाहिनी ऑफिसर का भाषा बुझते हैं और बंदो समझे, हमारा कथा समझे, তারমানে বুঝতে পারছো এমন নির্মম অত্যাচার এই দেশে স্বাধীনতা অর্জন করতে চেয়ে এ ধরনের ঘটনা ঘটেছে হাজার হাজার। পাকিস্তান দিবসে বঙ্গবন্ধু নির্দেশে বাংলাদেশের মানচিত্র ঘোষিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর ধান নাম 16 নম্বর বঙ্গবন্ধু 32 নম্বর ধানমন্দির বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তিনি তার নিজ গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে ইয়াহিয়া খানের সাথে দেখা করতে চান। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর এই দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে কতখানি আন্দোলিত করেছিল বলবেন কি আমাদের? অসীম সাহসী ও অকুত ভাই বঙ্গবন্ধু এই সময় এই ভিত্তিতে জীবন বাজি রেখে এই সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত কাজগুলো সম্পাদন করেন। তৎকালীন সময়ে সামরিক সরকারের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ বঙ্গবন্ধুর এই দৃঢ়তা, সত্য, সততা আমাকে মুগ্ধ ও হতবাক করে। ধন্যবাদ। আমি এবার পরের 26শে মার্চ পদপ্রহরে বঙ্গবন্ধু বলেন, এটাই আমার শেষ বার্তা। চূড়ান্ত বিদায় ঘোষিত না হওয়া পর্যন্ত আপনারা এই লড়াই চালিয়ে যাবেন। বঙ্গবন্ধুর এই ঘোষণা বাঙালি জাতির জন্য ছিল এক অনিবার্য আহ্বান। এ বিষয়ে আপনার মন্তব্য কি? 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বাঙালি জাতির জন্য এক অনিবার্য আহ্বান ছিল সেদিন। তিনি মনে করেছিলেন তার অবর্তমানে বাঙালি জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই তিনি পাক জনতার হাতে বন্দী হওয়ার আগেই বাঙালি জাতির জন্য চূড়ান্ত ঘোষণা দেন। বঙ্গবন্ধু বাল্যকালের চূড়ান্ত ঘোষণা দেন।
ধন্যবাদ। পরের প্রশ্ন। বঙ্গবন্ধু প্রথম 18 বছর বয়সে জেলে যান এবং তিনি বাঙালির মুক্তির জন্য আরো 18 বার জেলে যান। তিনি সর্বমোট 4682 দিন, প্রায় 13 বছর জেলে থাকেন। দেশের জন্য এই আত্মত্যাগ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বঙ্গবন্ধু বাল্যকালে 7 বছর আর জেল অভ্যন্তরে 17 বছর, এই হলো মোট 30 বছর। তিনি জীবিত ছিলেন মাত্র 55 বছর। এই হিসাবে দেখা যায় জীবনের অধিকাংশ সময় তিনি জনগণের তথা বাংলার মানুষের সাথে ছিলেন। পৃথিবীর ইতিহাসে তার এই আত্মত্যাগ ও অবস্মরণীয় তুলনাবিহীন ঘটনা সত্যি বিস্ময়যোগ্য। ধন্যবাদ। পাকিস্তান কারাগারে বঙ্গবন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি পাকিস্তানের সাথে কোনো আপোষ করতে রাজি হননি। এই বঙ্গবন্ধুর এই আপোষহীন মনোভাব আপনাকে কতখানি ব্যক্ত করেছিল? অসীম সাহসিকতা অকুতোভয় বঙ্গবন্ধুর আদর্শের বিপক্ষে কখনো তিনি আপোষ করতেন না। বাঙালি জাতির মুক্তি যখন তার একমাত্র লক্ষ্য ও আদর্শ, তখন মৃত্যুই ছিল তার কাছে অত্যন্ত ক্ষুদ্র এবং তুচ্ছ। তার আপোষহীন সংগ্রামী আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ। রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় তিনি সাফল্য দেখিয়েছেন। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে তার দৃঢ় প্রত্যয় প্রচেষ্টা আপনাকে কতখানি আন্দোলিত করেছিল? সদ্য যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যেন পোড়া ভিটা, পোড়া ঘর বাড়িতে সর্বহারা নিরঞ্জন হাহাকার চলছে। এই অবস্থায় বঙ্গবন্ধু বাংলাদেশের সমস্ত দিক দিয়ে দাঁড় করিয়ে সমগ্র বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে অসাধারণ সফলতা অর্জন করেছিলেন। বঙ্গবন্ধু দৃঢ়তা ও প্রত্যেক প্রচেষ্টায় তা একমাত্র সম্ভব হয়েছিল। ধন্যবাদ। আপনাদের পরের প্রশ্ন। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবার সহ 2 কন্যা বাদে সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ড বাঙালি জাতির জন্য এবং সারা বিশ্বের জন্য এক কলঙ্কময় ঘটনা ছিল। বাংলাদেশের অগ্রযাত্রার মেয়াদে এই ঘটনার প্রভাব আছে, আমাদের সাথে কি বলবেন? বাংলায় রাখা রাজা, স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার মহাবিস্তাপক, স্বাধীনতার সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের গঠনের নীতিকে নিয়োজিত করেছেন। ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা বিরোধী বহির্বিশ্ব আগ্রাসন চক্রদেশী মদদাতা ষড়যন্ত্র এবং চক্রান্তকারীরা জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এরপর খুনিরা মোস্তাফা জিয়াউর রহমানের নেতৃত্বে দীর্ঘ 21 বছর ধরে তারা ক্ষমতায় অধিষ্ঠিত থেকে পাকিস্তানি কায়দায় বাংলাদেশটাকে শোষণ, নিষ্পেষণ, নির্যাতন চালাতে থাকে। এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি মুখ থুবড়ে পড়েও দেশের উন্নয়নের অগ্রযাত্রা সম্পূর্ণ ব্যাহত হয়। ধন্যবাদ। পরের প্রশ্ন। বঙ্গবন্ধু হত্যা 3 মাসের মাথায় জেলখানায় জাতীয় চাঁদ নেতাকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলা হয়, কিন্তু বর্তমানে প্রমাণ করে যে সে চেষ্টা সফল হয়নি। এই সম্পর্কে আপনার মতামত কি
আদর্শ সত্যের মৃত্যু হয় না। সূর্যের আলোকে কখনো চিরতরে ঢেকে রাখা যায় না। তেমনি বঙ্গবন্ধুর আদর্শ সত্য নিষ্ঠ ও প্রজ্ঞার আলো ঢেকে রাখা যায়নি। এটা ঘূর্ণিচক্রেরা ঘূর্ণিঝড়েরা বুঝতে পারেনি। সময়ের অন্তরে ধীরে ধীরে তা বাংলাদেশের গণমানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। ধন্যবাদ। পরের প্রশ্ন। বিশ্ববিখ্যাত গণমাধ্যম বিবিসি বাংলার বিভাগের জরিপে জাতিলোক জরিপে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে আখ্যায়িত করা হয়। এ বিষয়ে আপনার অনুভূতি কি, দয়া করে বলবেন? বিশ্বের দরবারে অনেক বাঙালি মনীষীরা তাদের কীর্তিগাথা দিয়ে বাঙালি জাতিকে মহিমান্বিত করে দিয়েছেন, কিন্তু তাদের সকলকে ছাপিয়ে, সকলের কীর্তিগাথাকে ছাপিয়ে বঙ্গবন্ধু সমগ্র জীবনের প্রচেষ্টা অর্জন দিয়ে বাঙালি জাতির জন্য একটি স্বাধীন সার্বভৌম স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছেন, যার নাম বাংলাদেশ। তাই তো বিশ্বখ্যাত গণমাধ্যম বিবিসির জরিপে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বীকৃতি দেওয়ায় আমরা বাঙালিরা সর্বত গর্বিত। ধন্যবাদ। এবং আমাদের দলের পক্ষ থেকে বিশেষ প্রশ্ন। উপযোজিত চাহিদার তথ্যের বাইরে কোনো মন্তব্য থাকে কি এবং আপনার মতামত দিন এ সম্পর্কে। উপযুক্ত তথ্যের বাইরে আপনার কোনো মন্তব্য বা মতামত থাকে কি? সুদীর্ঘ স্বাধীনতা উত্তর 49 বছর ধরে আমি আমার ব্যক্তি জীবনে মানসিক কষ্ট ভোগ করে আসছি। মুক্তিযোদ্ধাদের জন্য যে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছে এজন্য আমি গর্বিত, আর সে কারণে বর্তমান সরকারকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি। মানসিক কষ্টের কথা বলতে চাইছি, তাই না? মানসিক কষ্ট হচ্ছে আমি বিতর্কিত মুক্তিযোদ্ধা বাংলাদেশের কোন জনপদে দেখতে বা শুনতে চাই না। যে মুক্তিযোদ্ধা সকলের মুখে আলোচনা সমালোচনা শুনতে চাই না। ভুয়া মুক্তিযোদ্ধা বাঙালি জাতির কলঙ্ক। ভুয়া বা সুপরিষ্কৃত মুক্তিযোদ্ধাদের একটি স্বচ্ছ পরিবেশের মাধ্যমে কলঙ্ক মুক্ত করা উচিত এবং এদের শাস্তির ব্যবস্থা করা উচিত। যেমন জাতীয় জীবনে সপরিবারে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আত্মস্বীকৃতি খুনি নূর হোসেন আজও অবধি বহিরাষ্ট্রে জীবনযাপন করছেন। সেখানকার সরকারের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে জাতির কলঙ্কিত ইতিহাস মুক্ত করা উচিত বলে আমি মনে করি, এবং তাহলে জাতির কলঙ্কিত ইতিহাস মুক্ত হবে। যে সময় ভুয়া মুক্তিযোদ্ধা সুপরিষ্কৃত মুক্তিযোদ্ধা সরকারের দেওয়া সম্মানী ভাতা ভোগ করে সরাসরি সরকারের উন্নয়নকে বিরোধিতা করছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের কলঙ্ক লেপন করেছে, এদেরকে পরিবেশের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করা উচিত এবং মুক্তিযোদ্ধা হিসাবে কলঙ্ক মুক্ত হলে আমি সমাধিতে ঘুমাতে চাই। ধন্যবাদ। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ তোমাকে। গ্রহণ করবেন। আপনারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনারা তাদের কৃতি সন্তান, কিন্তু আপনারা নবীন যাত্রী। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি কিছু জানি না, শুধুমাত্র পাঠ্যপুস্তকে পড়েছি ও
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে, কিন্তু আমরা কখনো তো নিজেরা দেখিনি। এজন্য আপনাদের কাছে কিছু প্রশ্নের মাধ্যমে আমরা জানতে চাই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি কি সশস্ত্রে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার পরের প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে? 27 নম্বর। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে, ঐতিহাসিক ভাষণে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রেরণা ও উদ্দীপনা যোগায়। 7ই মার্চের ভাষণে সেই ইঙ্গিত বহনে সাহায্য করে। ধন্যবাদ। এবারে আপনার জন্য আমার পরের প্রশ্ন, আপনার পরিবারের আর কেউ কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? দয়া করে আপনি একটু বলুন। জি না, আমার পরিবারে আর কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, যেহেতু আমি আমার বাবার একমাত্র সন্তান। ধন্যবাদ। নমস্কার, আমি মৌলভী মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাসের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার উল্লেখযোগ্য যুদ্ধের নাম উল্লেখ করুন। আমি এই উত্তরের কাছে থেকে আমার সাথে আমার এক বাল্য বন্ধু ছিল এবং পরবর্তী যুদ্ধ চলাকালীন সময়ে আমার অনেক কাছের বন্ধুরা যারা ছিল, আমার এলাকায় যাদের বাড়ি, আমি তাদের কথা বলছি। সর্দার মাহবুবুর রহমান, হাবিবুর রহমান বড়, মরহুম ঢালি শফিউল আলম। আমার পরের প্রশ্ন হচ্ছে, যুদ্ধে যাওয়ার জন্য কোথায় প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন? হ্যাঁ, যুদ্ধে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলাম। প্রথমে বাংলাদেশ থেকে বিশেষ কারণে পালিয়ে ভারতে পৌঁছাই এবং সেখানে হাসনাবাদ রিক্রুট সেন্টারে ভর্তি হয়ে মেজর এম এ জলিনের নেতৃত্বে 9 নম্বর সেক্টরে দায়িত্বশীল আমার ট্রেনিং হয়েছিল বিহার চাকুরিয়ায়।